আপনি কি করছেন? নামিয়ে দিন আমাকে, আমি নিজেই যেতে পারবো। আরমান গম্ভীর গলায় ওর দিকে না তাকিয়ে দৃষ্টি সামনের দিকে রেখেই জবাব দিল। হ্যাঁ, কেমন পারবে সেটা তো দেখলাম। আর তোমার জন্য সারাদিন হাসপাতালে বসে থাকার সময় আমার নেই। মায়ার রাগে ঠোঁট কামড়ে বলল। কে আপনাকে বলেছে আমার জন্য হসপিটালে আসতে? এরই মধ্যে ওরা গাড়ির সামনে এসে পৌঁছেছে। গাড়ির কাছে দাঁড়িয়ে থাকা আবির বিস্ময়ে হা করে তাকিয়ে আছে ওদের দিকে। মুখের অভিব্যক্তি যেন সিনেমার দৃশ্য দেখছে এমন। আরমান বিরক্ত মুখে বলল। ওভাবে তাকিয়ে না থেকে দরজাটা খুলে দে। আবির যেন হুঁশে ফির পেয়ে তাড়াতাড়ি গাড়ির দরজা খুলে দিল। আরমান মায়াকে গাড়ির ভেতরে সিটে গিয়ে সতর্কভাবে বসিয়ে দিল। মায়া কিছু না বলেই একপাশে চোখ ফিরিয়ে নিল। সামিরাও ততক্ষণে এসে পাশে বসে পড়েছে। ঠিক তখনই আরমানের বাবা আনোয়ার সাহেব এসে পৌঁছালেন। হাতে একটা ছোট ব্যাগ। মায়ার বাকি ওষুধগুলো এনে দিয়েছেন। সঙ্গে শেষবার ডাক্তারের সঙ্গে কথা বলে নিয়েছেন। আরমান ওনার দিকে তাকিয়ে সংক্ষিপ্তভাবে বলল। তোমরা যাও ড্যাড, আমি আসছি। আবির এতক্ষণে নিজের অবাক ভাব কাটিয়ে উঠে ড্রাইভিং সিটে গিয়ে বসেছে। আনোয়ার সাহেব পাশে উঠে বসলেন সাই জানিয়ে। তারপর গাড়ি ছুটে চলল শাহরিয়ার ম্যানশনের দিকে। হাসপাতালে রেখে গেল কিছু না বলা প্রশ্ন, কিছু অপূর্ণ অনুভূতি। শাহরিয়ার ম্যানশনের প্রশস্ত ডাইনিং রুমে তখন সবার উপস্থিতি। মায়া এক কোণায় সোফায় বসে আছে, তার পাশে বসে আছেন আঞ্জুমা বেগম। স্নেহময় হাতে এক এক করে মায়ের মুখে খাবার তুলে দিচ্ছেন তিনি, যেন নিজের মেয়েকেই যত্ন করছেন। মায়াকে এখন একা রুমে থাকতে দিচ্ছে না কেউ। সবাই জানে এই মুহূর্তে একাকিত্বই সবচেয়ে বড় বিষ। বাবার শূন্যতা আর স্মৃতির ভারে ভেঙে পড়তে পারে ও যে কোনো সময়। তাই সবাই মিলে একসাথে ড্রয়িং রুমে। ঠিক তখনই হঠাৎ করে বেজে উঠল কলিং বেলের শব্দ। ঘরের নিস্তব্ধতা ভেঙে গেল এক মুহূর্তে। দরজার দিকে এগিয়ে গেল এই বাড়ির এক মেড। সামান্য সময় পরেই দরজা খুলে দিল সে। প্রবেশ করলেন মিসেস সাবিনা বেগম। পরিপাটির সাজ, কিন্তু মুখের অভিব্যক্তি কঠিন। তার দুপাশে দুজন মানুষ। একজনকে তো তিনি সম্পূর্ণ জড়িয়ে ধরে রেখেছেন, যেন বহুদিন পর ফিরে পাওয়া কাছের কিছু। ড্রয়িং রুমে বসে থাকা সবাই চমকে তাকালেন দরজার দিকে। মিসেস সাবিনার সঙ্গে থাকা সেই দুই ব্যক্তি যেন চেনা নয়, আবার একেবারে অচেনাও নয়। তাদের আগমনে ঘরের পরিবেশে নেমে এলো একরাশ জিজ্ঞাসা আর বিস্ময়। ড্রয়িং রুমে বসে থাকা সবাই চমকে তাকালেন দরজার দিকে। মিসেস সাবিনার সঙ্গে থাকা সেই দুই ব্যক্তি যেন চেনা নয়, আবার একেবারে অচেনাও নয়। তাদের আগমনে ঘরের পরিবেশে নেমে এলো একরাশ জিজ্ঞাসা আর বিস্ময়। নিঃশব্দ ঘরে তখন একমাত্র কণ্ঠস্বর মিসেস সাবিনা বেগমের। তিনি কোমল অথচ দৃঢ় গলায় সেই অল্প বয়সী মেয়েটিকে পাশে দাঁড় করিয়ে বললেন। হয়তো তোমরা অনেকেই ওকে আগেই চিনো, তবে আজ থেকে ওর আরেকটি নতুন পরিচয় হলো এই বাড়ির হবু বউ, আমার ছেলে আরমান শাহরিয়ারের হবু স্ত্রী মায়েশা তালুকদার। আমার আরমানের সেই ভালোবাসা, যার জন্য আজও সে জীবনকে সামনে এগিয়ে নিতে পারেনি। বছরের পর বছর যে মেয়েটিকে ও খুঁজে ফিরেছে উম্মাদের মতো, এই সেই মেয়ে মায়েশা তালুকদার। ঘরের এক কোণে থমকে গেল মুহূর্তটা। উপস্থিত সবার মুখে বিস্ময়ের ছায়া। এবারে সকলেই জানে মাইশা নামটা, জানে এটাই সেই নাম যার টানে একসময় আরমান বিয়েতে অনিচ্ছা প্রকাশ করেছিল, জানে এই নামের পেছনেই ফেলেছিল সংসার, ডিভোর্স দিয়ে দূরে সরিয়ে দিয়েছিল মায়াকে। সামিরা প্রথম নীরবতা ভাঙল, কণ্ঠে স্পষ্ট অবাক ভাব। মম, এই মাইশাই সেই মাইশা যার জন্য ভাইয়া মানে মায়া আপুকে ডিভোর্স দিয়েছিল। সাবিনা বেগম মায়া মায়া চোখে তাকিয়ে মেয়েটির গালে স্নেহ ভরে হাত বুলিয়ে বললেন। এই সেই মাইশা যে আমার ছেলের প্রাণ বাঁচিয়েছিল আজ থেকে 10 বছর আগে, আর এই মেয়েটার জন্যই ডিভোর্স দিয়েছিল মায়াকে। মায়া যেন হঠাৎ জমে গেল, শরীর ঠান্ডা হয়ে এলো, মাথার ভেতর ঘুরপাক খেতে লাগলো হাজার প্রশ্ন। ওর চাচাতো বোন মাইশার জন্য ওকে ডিভোর্স দিয়েছে আরমান? আরমান মাইশাকে ভালোবাসে? তাহলে বিয়েটা করলো না কেন তখন? ও তো শুনেছিল তাদের বিয়ে নাকি জোর করে করানো হয়েছিল আরমানের দাদুর ইচ্ছায়। তবে কি এই বাড়ির সবাই শুরু থেকেই জানতো মাইশাকে?
তাহলে মায়ার সে বিয়েটা কেন দিল? সবকিছু যেন এলোমেলো মনে হচ্ছিল মায়ার। চিন্তা করতে গিয়েও মাথাটা আর সাড়া দিচ্ছে না ঠিক করে। হঠাৎ সামিরার চোখে পড়ল সদর দরজার দিকে। সেখানে একা নিঃশব্দে দাঁড়িয়ে আছে আরমান। ওর চেহারায় এক অদ্ভুত গাম্ভীর্য, চোখে মুখে অনিবর্চনীয় এক দ্বিধা। যেন কিছু বোঝা যাচ্ছে, আবার কিছুই বোঝা যাচ্ছে না। মাইশাকে সামনে দেখে ওর মুখে যে প্রকাশ ফুটে উঠেছে, সেটাকে কি খুশি বলা যায় নাকি বিস্ময়? কেউই নিশ্চিত হতে পারল না। সামিরা দরজার দিকে ইঙ্গিত করে হঠাৎ বলে উঠল, ওই তো ভাইয়াও চলে এসেছে। ওর কণ্ঠে উচ্ছ্বাস থাকলেও ঘরের পরিবেশ এক মুহূর্তে থমকে গেল। উপস্থিত সবার দৃষ্টি চলে গেল দরজার দিকে। মিসেস সাবিনা বেগম তখনই এগিয়ে গেলেন ছেলের দিকে। কাছে গিয়ে আদরের পরশে ছেলের গায়ে হাত বুলিয়ে বললেন, কি হলো আব্বু, এখানে দাঁড়িয়ে আছো কেন? এসো, ভেতরে এসো। আমি কিন্তু তোমার জন্য একটা সারপ্রাইজ এনেছি, সেটা নিশ্চয়ই বুঝে গেছো। আর হ্যাঁ, কালকের মিটিংটা কেমন হলো? হোটেলটা তো অনেক দূরে ছিল, তাই না? সারা রাত তো সেখানে কাটাতে হয়েছে তোমায়। মিসেস সাবিনা বেগমের মুখে মিটিং করে হোটেলে রাত কাটানো কথাগুলো শুনে যেন বাতাস থমকে দাঁড়ালো। চারপাশটা এক নিমেষে ভারী হয়ে উঠল। কারণ সবাই জানে গতকাল রাতটা আরমান হসপিটালে ছিল মায়ের পাশে। ও যে মাকে মিথ্যে কথা বলেছে, এটা বিশ্বাস করা কারো পক্ষে সহজ নয়। কারণ মায়ের কাছে ও কখনো মিথ্যে বলেনি। আর এই অসঙ্গতিতেই জন্ম নিল বিস্ময়। সামিরা কিছু না বুঝেই মুখ খুলতে গিয়েছিল। কিন্তু ভাইয়া তো কাল সারা রাত বাক্যটা শেষ হওয়ার আগেই আবির ঝট করে ছুটে এসে ওর মুখ চেপে ধরলো হাত দিয়ে। সামিরা বিস্ময়ে আওয়াজ করতে লাগলো। নিজের মুখ ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করলেও পারল না। আবার ফিস ফিস করে বলল, কোথায় গিয়ে বলতে হয় এখনো শেখনি? শামুকের বাচ্চা শামুক, মুখটা বন্ধ রাখ, না হলে বাড়িতে শুরু হয়ে যাবে মহাযুদ্ধ। সাবিনা বেগম এবার ঘুরে তাকালেন ওদের দিকে। চোখ কুঁচকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আবির? এভাবে মুখ চেপে ধরলে কেন ওর? কি যেন বলতে চাইছিল সামিরা। আবির সঙ্গে সঙ্গে ওর হাত সরিয়ে নিল আর মুখে ঝটপট একটা বোকা বোকা হাসি ফুটিয়ে বলল, এমনি, আসলে আমার মনে হলো ওর কথার মাঝে হঠাৎ করে হাসি পেয়েছে, তো আমি ভেবেছিলাম কাশবে, তাই একটু নারে। সামিরা তখনও ধাক্কা সামলে উঠতে পারেনি। নিজের অজান্তে কি বলার চেষ্টা করছিল তা ভেবেই নিজের উপর বিরক্তি জন্মালো ওর। বোকা বোকা একটা হাসি মুখে এনে বলল, গুরুত্বপূর্ণ কিছু না মম। কথা শেষ করে সামিরা আস্তে করে একবার চোখ তুলে তাকালো আরমানের দিকে। ওর দৃষ্টি পড়ল ভাইয়ের চোখে, তীক্ষ্ণ জ্বলন্ত। সেই চোখে যেন আগুন লুকিয়ে আছে। সামিরার বুক কেঁপে উঠল। নিঃশব্দে একটা শুকনো ঢোক গিলে নিল। তারপর কোনো কথা না বলে ধীর পায়ে মায়ের পাশে গিয়ে বসে পড়ল, একদম গা ঘেঁষে, যেন আশ্রয় নিতে চাইছে মায়ের কাছে। আঞ্জুমা বেগম তাড়াতাড়ি উঠে এসে সাবিনা বেগমের দিকে এগিয়ে গিয়ে হাসি মুখে বললেন, আরে ভাবি, তুমি তো ওদের দুষ্টুমির কথায় এত মন দিয়েছো যে খেয়ালই করছো না তোমার মেহমানরা সে কখন থেকে দাঁড়িয়ে আছে, ওদের তো বসতে বলবে। সাবিনা বেগম যেন হঠাৎই বাস্তবে ফিরে এলেন। কপালে হাত ঠেকিয়ে হালকা ভঙ্গিতে বললেন, আরে দেখো কাণ্ড, আমিও না একেবারে ভুলেই গেছি। এই বয়সে মনটাই যেন গুবলেট হয়ে গেছে। চলুন বেআইন সাহেবা, আসুন আসুন, বসুন। আর মায়েশা বেটা, তুমিও এসো মা। সেই কখন থেকে তোমাদের দাঁড় করিয়ে রেখেছি, বুঝতেই পারিনি। বলতে বলতেই উনি নিজেই এগিয়ে গিয়ে মঞ্জিলা বেগম আর মাইশাকে হাত ধরে টেনে এনে সোফায় বসালেন। কিন্তু বসার মুহূর্তেই মঞ্জিলা বেগম ও মাইশার চোখে মুখে পড়ে গেল এক অদ্ভুত বিস্ময়ের ছাপ। কিছুক্ষণ আগে যেটুকু শুনেছেন তার মানে বুঝে উঠতে পারছিলেন না আরমান মায়াকে ডিভোর্স দিয়েছে। কথাটা যেন এক ধাক্কায় চেপে বসেছে তাদের কানে। মঞ্জিলা বেগম অবাক কণ্ঠে সাবিনা বেগমের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, ভাবি, একটা কথা ঠিক বুঝলাম না, আরমান বেটা মায়েকে ডিভোর্স দিয়েছে মানে? সাবিনা বেগম হালকা গলা নামিয়ে যেন অতি স্বাভাবিক ভঙ্গিতে বললেন, আসলে কি বলুন তো বিয়াইন, আমার শ্বশুর মশাই বেঁচে থাকতে জোর করেই আরমানের সঙ্গে মায়ের বিয়ে দিয়েছিলেন। এই বিয়েতে আরমানের একদমই মত ছিল না।
বললেই হয়তো বিশ্বাস করবেন না, এমনকি ব্ল্যাকমেল করেও রাজি করিয়েছিলেন উনি। আর যেই না উনি মারা গেলেন, আমার আরমান সঙ্গে সঙ্গে ডিভোর্স দিয়ে দেয় মায়াকে। তবে চিন্তার কিছু নেই, ওদের বিয়ে হলেও একদিনের জন্য সংসার করেনি তারা। আমার ছেলেটা ওই মেয়েকে এই বাড়ির চৌকাঠ পেরোতে পর্যন্ত দেয়নি। বিয়ের পর থেকেই মায়া ছিল ওর বাপের বাড়িতেই। আর আমার আরমান ডিভোর্স দিয়ে কেবলমাত্র মায়েশা বেটার জন্যই, শুধু অপেক্ষা করছিল মায়েশাকে খুঁজে পাওয়ার। সব কথা বলার পরেও মিসেস সাবিনা বেগমের মুখে ছিল আত্মবিশ্বাসে ভরা এক আশ্বাসময় হাসি, কিন্তু তার প্রতিটি উচ্চারণ যেন বিষের মতো বিঁধে গেল মায়ের বুকে। সোফায় মাথা নিচু করে বসে থাকা মায়ের চোখ থেকে গড়িয়ে পড়ল 2 ফোঁটা পানি। ওর নিজের অজান্তেই ও বুঝল না কেন এত ব্যথা হচ্ছে, কেন বুকটা এত ভার হয়ে উঠল। কিন্তু মিসেস সাবিনা বেগমের কথাগুলো যেন কোনো এক দগ্ধ ইতিহাসের গায়ে লবণ ছিটিয়ে দিল। অন্যদিকে মাইশা ও মঞ্জিলা বেগম হতবাক হয়ে শুনছিলেন সবটা। সব কিছু ঘটে গেছে অথচ তারা কিছুই জানতেন না। তবু আশ্চর্যের বিষয় হলো, এই অবাক লাগার মাঝেও মঞ্জিলা বেগমের মুখে যেন এক পরোক্ষ তৃপ্তির আভা খেলে গেল। কারণ যা কিছু ঘটুক না কেন, পরিস্থিতি এখন ওদের পক্ষে। মায়ের মতো একটা অতীত লোকানোর সম্পর্কের মেয়ের জায়গা সরিয়ে দিয়ে যদি নিজের মেয়েকে প্রতিষ্ঠা দেওয়া যায়, তবে সে সুযোগ হাতছাড়া করার মতো মানুষ তিনি নন। আরমান তাকিয়ে ছিল মায়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে। কারোর চোখে না পড়লেও ওর চোখে ঠিকই পড়ল। মায়ের চোখ থেকে গড়িয়ে পড়া 2 ফোঁটা পানি, আর এটাই কেন জানি সহ্য হলো না ওর। ভীষণ বিরক্ত লাগলো নিজের প্রতি, আবার ওর মায়ের প্রতিও। সব কিছু এখন এলোমেলো লাগছে ওর কাছে। ও তো চায়নি মাইশাকে এই বাড়িতে নিয়ে আসতে। মাইশাকে এই বাড়িতে দেখে ভীষণ বিরক্ত লাগছে ওর, কিন্তু কেন সেটা হচ্ছে বুঝতে পারছে না ও। ঠিক এমনটাই তো হওয়ার কথা ছিল। ও মাইশাকে খুঁজে পেলে নিয়ে আসবে এই বাড়িতে, তারপর বউ করে নিজের ঘরে তুলবে। কিন্তু কেন সব কিছু এলোমেলো লাগছে ওর। হ্যাঁ, ও ভালোবাসে পিচি মায়াবতীকে, এখনও ভালোবাসেও। তবে মাইশাকে দেখে সেই অনুভূতি কেন আসছে না ওর? কেন মনে হচ্ছে মাইশা সেই মেয়ে নয় যার জন্য এই অনুভূতি? আর একটা কথা, মায়েশাকে আমাদের আরমানি খুঁজে বের করেছে, কিন্তু ও হয়তো লজ্জায় আমাদের সাথে পরিচয় করিয়ে দেয়নি। আমি বুঝি আমার ছেলেকে, আর তাই মায়েশাকে ডাইরেক্ট এই বাড়িতে নিয়ে এসেছি আমার ছেলের জন্য। এই কথার প্রত্যুত্তরে কেউ কিছু বলল না, শুধু আরমান শান্ত গলায় বলল, মম, আমি রুমে গেলাম। রুবিকে ঠান্ডা পানি দিয়ে যেতে বলো 1 গ্লাস। আর দাঁড়ালো না আরমান। গটগট পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। সবাই কিছুটা অবাক হলো আরমানের কোনো রিয়েকশন না দেখে। আরমান তো মাইশাকে না দেখেই ভালোবেসে এসেছে এতদিন, কিন্তু কই, তার মুখে দেখে তো মনে হচ্ছে না। সব সময় যেমন থাকে তেমনই স্বাভাবিক। মিসেস সাবিনা বেগম কিছুটা হেসে মঞ্জিলা বেগমের উদ্দেশ্যে বলে উঠলেন, কিছু মনে করবেন না বেআইন, আমার ছেলেটা এমনই, সব সময় গম্ভীর থাকে, এটাই ওর স্বভাব। মনের কথা মুখে প্রকাশ করতে পারে না। হ্যাঁ বিয়ান, বুঝতে পেরেছি। আরমান বেটা হয়তো লজ্জা পাচ্ছে। মাইশা, তুই যা আরমান বেটাকে পানি দিয়ে আয়। ঠান্ডা পানি চাইলে তো এই বাড়ির বউ হবি তুই, তাই এখন থেকে দায়িত্ব নিতে শিখতে হবে তোকে। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। যাও মায়েশা বেটা, আরমানকে পানি দিয়ে আসো 1 গ্লাস, আর এই ফাঁকে দুজন কথা বলাও হয়ে যাবে। এরপর সাবিনা বেগম রবিকে বলে দিল 1 গ্লাস পানি নিয়ে মাইশাকে আরমানের রুমটা দেখিয়ে দিতে। রবি একবার বলল, কিন্তু ম্যাম, স্যার যদি রেগে যায়, উনি পছন্দ করেন না ওনার কোনো কাজ অন্য কেউ করুক। আরে রুবি, কী সব বলছো? মায়েশা আর অন্য কেউ এক হলো নাকি? মায়েশা হচ্ছে আরমানের হবু বউ, তাই চিন্তা করো না। আরমান রাগ করবে কেন, বরং খুশি হবে। এরপর উনি মাইশার দিকে তাকিয়ে বললেন, যাও মায়েশা বেটা, তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও, কোনো ভয় নেই। মাইশা হালকা হেসে জবাব দিল, ওকে আন্টি। মিসেস সাবিনা বেগম মৃদু রাগ দেখিয়ে বললেন, এই মেয়ে, কে তোমার আন্টি? হ্যাঁ, মম বলবে মম, ঠিক আছে? মাইশা মুচকি হেসে জবাব দিল, আচ্ছা ঠিক আছে মম।
মায়ের পাশে বসে থাকা সামিরা মুখ বেঁকিয়ে মাইশাকে নকল করে বিড়বিড় করে বলে উঠল, আত্মা ঠিক আত্মে মম। হুম, ঢং দেখলে বাঁচি না। সামিরার কথা শুনে আবির ফিক করে হেসে দিল। ও ওদের কাছাকাছি বসে ছিল তাই শুনেছে সামিরার কথা। আর মায়াও হাসলো কিছুটা, কিন্তু সেই হাসিতে নেই কোনো প্রাণ। কেমন যেন মন মরা লাগলো সেই হাসি। সামিরা মায়া এবং আবিরকে উদ্দেশ্য করে বলল, মায়া আপু, আবির ভাইয়া, চলো আমার রুমে চলো, আড্ডা দেব। শামুক, সময় নেই আমার, এরপর আবার অফিসে যেতে হবে। তোর জল্লাদ ভাইয়া ছাড় দেবে না। ভাইয়া, তুমি আবার শামুক বলছো? যাও, আমি তোমার সাথে আর কথাই বলবো না। চলো তো আপু, আমরা যাই। বলেই সামিরা টেনে নিয়ে গেল মায়াকে উপরে নিচের রুমের দিকে। আরমান একবারে গোসল করে বেরোলো ওয়াশরুম থেকে, আর বেরোতেই দেখতে পেল অচেনা মানুষের উপস্থিতি। সত্যি কি অচেনা? নিজের মনকেই প্রশ্ন করল আরমান। এদিকে মাইশা ওয়াশরুমে দরজা খোলার আওয়াজে ঘুরে তাকালো আরমানের দিকে, আর তাকাতেই নির্লজ্জের মতো হা করে তাকিয়ে থাকলো। আরমানের কোমরে শুধু একটা টাওয়েল প্যাঁচানো, আর কোনো বস্ত্র নেই শরীরে। আরমানের ভীষণ রাগ হলো এভাবে মেয়েটা হুট করে রুমে এসে বসে থাকায়। ও গট গট পায়ে এগিয়ে গিয়ে খাটের উপর রেখে যাওয়া জামা প্যান্ট তুলে নিয়ে আবারও গট গট পায়ে ওয়াশরুমে প্রবেশ করলো। তারপর জোরে আওয়াজ করে ওয়াশরুমের দরজা বন্ধ করে দিল। আর এই শব্দে কেঁপে উঠল মাইশা। মাইশা সহ বাহিরে দরজার কাছে থেকে উকি দেওয়া সামিরাও। আরমানের রুমের দরজার কাছ থেকে কিছুটা দূরে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে মায়া, আর ওর হাত শক্ত করে ধরে রেখে দরজা দিয়ে উকি দিচ্ছে সামিরা। মায়া সামিরাকে উদ্দেশ্য করে বলল, সামিরা, এইভাবে কারোর ঘরে উকি দিয়ে তাদের পার্সোনাল কথা শোনা ঠিক না। সামিরা ফিস ফিস করে বলল, আরে আপু, কিছু হবে না, দেখতে দাও কি চলে ভেতরে। আচ্ছা তাহলে তুমি দেখো, কিন্তু আমাকে যেতে দাও, কেউ দেখলে খারাপ ভাববে। সামিরা আবারও ফিস ফিসিয়ে বলল, আরে কেউ খারাপ ভাববে না, আর এইসব কাজে একা মজা পাওয়া যায় না, তাই চুপচাপ দাঁড়িয়ে থাকো। মায়া নিজেকে ভীষণ অসহায় ফিল হলো। যদি কেউ এই অবস্থায় ওদেরকে দেখে তাহলে বিষয়টা যে কতটা খারাপ দেখায় সেটা এই মেয়ে বুঝতে চাইছে না। এমনিতেও ওর মনটা ভালো নেই, কিচ্ছু ভালো লাগছে না ওর, সব কিছু গুলিয়ে যাচ্ছে যেন। এখনও মাইশা এবং আরমানের বিষয়টা ক্লিয়ার নয় ওর কাছে। আবার এটা ভেবেও কষ্ট হচ্ছে যে ওর চাচি বা মাইশা আপু একবারও এখনো পর্যন্ত ওকে জিজ্ঞাসা করলো না যে ও কেমন আছে। মায়ের ঘোর কাটলো আরমানের গম্ভীর আওয়াজে, যা রুমের দরজা খোলার জন্য স্পষ্ট শুনতে পাচ্ছে বাহিরে থেকে। কারোর রুমে ঢোকার আগে যে নক করতে হয় সেটা জানা নেই? আরমানের গম্ভীর গলার আওয়াজে মাইশা ওর মাথা নিচু করে নিল, তারপর মিনমিন করে বলল, আমি নক করেছিলাম, আপনি ওয়াশরুমে থাকায় হয়তো শুনতে পাননি। আরমান আবারও গম্ভীর গলাতেই বলল, তার জন্য সাড়া না পেলে এইভাবে পারমিশন ছাড়াই রুমে ঢুকে যাবেন? মাইশা এবার মুখ তুলে তাকালো আরমানের দিকে। আরে, আপনি রাগ করছেন কেন? আপনাকে এ অবস্থায় দেখে ফেললাম বলে এতে রাগ করার কি আছে? আর আমি আপনার জন্য ঠান্ডা পানি এনেছিলাম। আরমান শান্ত গলায় বলল, আমি কি একবারও আপনাকে বলেছিলাম আমার জন্য পানি আনতে? আর আমার রুমে আমার পারমিশন ছাড়া কেউ প্রবেশ করুক এটা আমার পছন্দ না, আর আমি চাই না আমার কাজ অন্য কেউ করুক। তাই দ্বিতীয়বার আর এই সব করার চেষ্টা করবেন না। এখন যান এখান থেকে। আপনি আমাকে এভাবে অপমান করছেন কেন? আমি তো কিছুদিন পরে আপনার বউ হব। বউ হবেন, কিন্তু হননি তো। আরো কেই বা গ্যারেন্টি দিল যে আপনি আমার বউ হবেন? আপনি আমার সাথে এভাবে কথা বলছেন কেন? আপনি না আমায় ভালোবাসেন অনেক বছর আগে থেকে? হ্যাঁ, ভালোবাসি। ভালোবাসি সেই ছোট্ট মেয়েকে, যেই মেয়েটা আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিল। আর যাকে ভালোবাসা যায় তাকে চিনে নিতে চোখের দরকার হয় না, হৃদয়ের কম্পনে চেনা যায় তাকে। তুমি মাইশা, আমি মানি, কিন্তু আমার হৃদয় যে মায়াবতীকে চায়, যার কোনো প্রতিচ্ছবি তোমাতে পাই না। তাই তো তুমি মাইশা হয়েও আমার পিচ্ছি মায়াবতী না। মাইশা আরমানের কথাগুলো শুনে কেমন যেন ঘাবড়ে গেল, আর সেটা তার মুখে স্পষ্ট ফুটে উঠল। কিছুটা ভয়ে মাথা নিচু করে নিল।
হয়তো বালু কাটে চাইল ওর মুখের অনুভূতি। আর আরমান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল ওর দিকে। স্পষ্ট বুঝতে পারল মাইশার ঘাবড়ে যাওয়া। আরমানের ঠোঁটের কোণে ফুটে উঠল একটা বাঁকা হাসি। তারপর বলল, I don't like it when someone suddenly enters my room. So you may leave now, Miss Maisha Talukdar. মাইশা অপমানে নাকি ভয় পেয়ে মাথা নামিয়ে চলে যেতে চাইলেও বোঝা যায় না। তবে ওকে মাঝপথেই থামিয়ে দিয়ে আরমান বলল, Stop. মাইশা পানির গ্লাসটা নিয়ে এসে খাটের পাশে ছোট্ট টেবিলটাতে রেখেছিল। আরমান সেদিকে এগিয়ে পানির গ্লাসটা হাতে তুলে নিয়ে আবারও মাইশার দিকে এগিয়ে এসে ওর হাতে ধরিয়ে দিয়ে বলল, You can go now. মাইশা আর কিছু না বলে চুপচাপ মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে এলো। আর এদিকে সামিরা মাইশাকে রুম থেকে বেরিয়ে আসতে দেখে মাইকে টেনে নিয়ে আবার সিঁড়ির কাছে চলে গেল। তারপর সামিরা এমন ভাব ধরল যেন ওরা এখনই সিঁড়ি দিয়ে উপরে এসেছে। মায়া বিরক্ত হয়ে বলল, সামিরা কি করছো বলো তো এগুলো? আরে আপু দেখতে থাকো শুধু। এদিকে মাইশা রুম থেকে বেরিয়েই সামিরা আর মায়াকে দেখেই থতমত খেয়ে গেল যেন। সামিরা মায়ের হাত ধরে মাইশার মুখোমুখি দাঁড়ালো। তারপর সামিরা কিছুটা অবাক হওয়ার ভান করে বলল, এ কি আপু, ভাইয়া আপনার হাতে পানি পান করেনি? আবারও একবার থতমত খেয়ে গেল মাইশা। মুখে কিছুটা হাসি ফুটিয়ে তাড়াহুড়ো করে বলে উঠল, আসলে মানে পানি গরম হয়ে গেছে। সামিরা ওর কথাই ফিক করে হেসে দিয়ে বলল, পানি গরম হয়ে গেছে নাকি ভাইয়া গরম হয়ে গিয়েছিল? মাইশা বেচারির অবস্থা নাজেহাল। ওরা কি করে বুঝলো যে আরমান রেগে গেছে? ওরা আবার শুনে ফেলেনি তো ওদের কথোপকথন? না না, ওরা তো এই আসছে। সামিরা তো এই বাড়িরই মেয়ে, ওদের তো জানারই কথা আরমানের সম্পর্কে। আর রুবি বলে মেয়েটাও তো আগেই সাবধান করেছিল। নিজের মনে কথাগুলো ভাবছিল মাইশা। সামিরার আওয়াজে ধ্যান ভাগল ওর। কি হলো আপু, কি ভাবছো? ভাইয়া আবার সত্যি সত্যি গরম হয়ে যায়নি তো? আমার ভাইয়া কিন্তু পছন্দ করে না হুটহাট কেউ তার রুমে যাক, গেলেই একদম রেগে বোম, আর তারপরে ব্লাস্ট। সামিরা শেষের কথাগুলো কিছুটা নাটকীয় ভঙ্গিতে বলল। মাইশা মুখে কিছুটা জোর করে হাসি ফোটানোর চেষ্টা করে বলল, আরে না, রেগে যাবে কেন? অন্য কেউ আর আমি ওনার কাছে এক হলাম নাকি? আমি ওনার বউ হতে চলেছি। উনি তো রাগ করলেন আমি কাজ করছি দেখে, কোনো কাজ করতে বারণ করলেন আমায়। আর উনি ওয়াশরুমে থাকায় পানিটা গরম হয়ে গেছে। ঠান্ডা পানি চেয়েছিলেন উনি, তাই আমি ওনাকে পানিটা খেতে দিইনি। আবারও নিচে গিয়ে ঠান্ডা পানি পাঠিয়ে দিব আমি। মায়া ও সামিরা দুজনেই অবাক হলো। মাইশাকে বানিয়ে বানিয়ে এত মিথ্যা কথা বলতে দেখে সামিরা মনে মনে ভাবলো, কি ডেঞ্জারাস মেরে বাবা, ভাইয়া থেকে ঝাড়ি খেয়েও লজ্জা নেই, এখন আবার বানিয়ে বানিয়ে মিথ্যে বলছে। কি বা করবে তাছাড়া? নিজের অপমান কি আর সহজে নিজের মুখে বলা যায়? মায়া, এখন কেমন আছিস তুই? কিছু মনে করিস না যেন, এসে থেকে তোর সাথে কথা হয়নি একবারও। মায়া মুখে বেদনার হাসি ফুটিয়ে বলে উঠল, আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। না ঠিক আছে, আমি কিছু মনে করিনি। মাইশা হাসি মুখে বলল, আচ্ছা, আমার রুমে আসবে একবার, ঠিক আছে? তোর সাথে কিছু কথা আছে। আচ্ছা আপু। মাইশা আর দাঁড়ালো না ওখানে, সোজা নিচের দিকে রওনা দিল। এদিকে সামিরা মুখ বেঁকিয়ে ওকে নকল করে বলল, আমার রুমে আসবি একবার, ঠিক আছে? লাট সাহেবের নাতনি, উনি আদেশ করলেই যেতে হবে। একদম তুমি যাবে না আপু, যার দরকার হবে সে তোমার রুমে এসে কথা বলবে। মায়া একটা দুঃখের হাসি দিয়ে বলল, এমনভাবে বলতে নেই সামিরা, আপু তোমার বড়, বড়দের সম্মান করতে হয়। আর কিছুদিন পর তো মাইশা আপু তোমার বড় ভাবি হতে চলেছে। সামিরা জ্ঞানীদের মতো করে বলল, বয়সে বড় হলেই সব জনা সম্মান পাওয়ার যোগ্য হয় না আপু। আর কে বলতে পারে ভাগ্যের চাকা কোন দিকে ঘুরে? ভাইয়া নিজেই বলল, শুনলে না, যে এই বিয়ে হবে তার কোনো গ্যারান্টি নেই। কি হচ্ছে এখানে? একটা গম্ভীর আওয়াজে দুজনে সামনে তাকিয়ে দেখলো আরমান ওদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। বুঝলো কথাটা আরমানের মুখ থেকেই বের হয়েছে। সামিরা বলল, কিছু না তো ভাইয়া। আবারও ভেসে এলো আরমানের গম্ভীর স্বর। তাহলে এখানে দাঁড়িয়ে আছিস কেন দুজন? সামিরা কিছুটা বিরক্ত হয়ে বলল,
দাঁড়িয়ে আছি তো কি হয়েছে? এখানে দাঁড়িয়েও থাকতে পারবো না নাকি? আরমান গম্ভীর গলায় হুঙ্কার ছাড়ল। সামিরা, মনে হচ্ছে তুমি দিন দিন ভুলে যাচ্ছ বড়দের সাথে কিভাবে কথা বলতে হয়। তুমি খুব ভালো করে জানো বড়দের সাথে এইভাবে কথা বলা আমি পছন্দ করি না। সামিরা ভয়ে কেঁপে উঠল। ও বুঝতে পারলো রাগের মাথায় কি বলে ফেলেছে। মিনমিন করে বলল, সরি ভাইয়া, ভুল হয়ে গেছে। আসলে মাইশাপুর সাথে কথা বলছিলাম, তাই এখানে দাঁড়িয়ে। মায়াপু আর আমি আমার রুমেই যাচ্ছিলাম। আরমান গম্ভীর গলায় বলল, আচ্ছা তুই যা, মায়ের সাথে আমার কিছু কথা আছে। কথাটা শুনি মায়া সামিরার হাতটা খামচে ধরল, আর সামিরা সেই হাত ওর অন্য হাতে দিয়ে আস্তে করে ছাড়িয়ে দিল। তারপর অসহায় চোখে একবার মায়ের দিকে তাকিয়ে এক ছুটে চলে গেল। এদিকে মায়া মাথা নিচু করে দাঁড়িয়েছিল। কিছু ভালো লাগছে না ওর, সব কিছু বিরক্ত লাগছে যেন। কোনো ইচ্ছে নেই ওর আরমানের সাথে কথা বলার, তাই মাথা নিচু করেই পাশ কাটিয়ে চলে যেতে চাইল ও। কিন্তু আরমানকে ক্রস করে যেতেই আরমান ওর হাতটা ধরে ফেলল। সাথে সাথেই মায়া থমকে দাঁড়িয়ে চোখ দুটো বন্ধ করে নিল। এরপর আরমান কোনো কিছু না বলেই সোজা টেনে নিয়ে গেল ওর ঘরে। ওর ঘরে এসে থামতেই মায়া নিজের হাতটা ঝাটকা মেরে ছড়িয়ে নিল। তারপর রাগী গলায় বলল, এভাবে টেনে আনলেন কেন আমায়? আরমান ওর স্বভাব সুলভ গম্ভীর গলাতেই বলল, বললাম তো কথা আছে আমার তোমার সাথে। আমার কোনো ইচ্ছে নেই আপনার কথা শোনার। আর এইভাবে যখন তখন স্পর্শ করবেন না আমায়। কেন, কি হবে স্পর্শ করলে? মায়া প্রচন্ড রেগে গিয়ে বলল, কেন কেন স্পর্শ করবেন আমায়? কে দিয়েছে আপনাকে আমাকে স্পর্শ করার অধিকার? মায়ের কথা শেষ হতেই আরমান হঠাৎ মায়ের কোমরে হাত দিয়ে এক ঝটকায় দেয়ালের সাথে মিশিয়ে ধরল। তারপর দাঁত কিরমির করে মায়ের মুখের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, এই আরমান শাহরিয়ারকে অধিকার দিতে হয় না, অধিকার ছিনিয়ে নেয়। মায়ের হাত দুটো দেয়ালের সাথে এক হাতে চেপে ধরে আছে আরমান, আর এক হাত মায়ের কোমরে। আরমানের গরম নিঃশ্বাস মায়ের মুখের উপর পড়ছে। মায়ের হার্টবিট হঠাৎ করেই বেড়ে গেছে, চোখ দুটো বন্ধ। আরমান ছাড়া কোনো পুরুষ মানুষ ওর সান্নিধ্যে কোনো দিন আসেনি। মায়াকে প্রথম স্পর্শ করা পুরুষটা হচ্ছে এই আরমান। আবার এই আরমানই সেই পুরুষ যাকে প্রথম দেখে হৃদয়ের আঙিনায় বসন্তের নরম বাতাস বয়ে গিয়েছিল মায়ার। আরমান এক দৃষ্টিতে তাকিয়ে আছে মায়ের মুখের দিকে, কি যেন খুঁজে চলেছে ওর মুখের মধ্যে। আরমানের গম্ভীর গলার আওয়াজ প্রবেশ করলো মায়ার কর্ণকুহরে। ওপেন ইউর আইস। মায়ের কি হলো জানা নেই, হঠাৎ ও যেন একটা ঘোরের মধ্যে চলে গেছে। মন্ত্রমুগ্ধের মতো ধীরে ধীরে চোখ খুলে দৃষ্টি রাখলো আরমানের চোখে। আরমান খুব কাছে থেকে তীক্ষ্ণ দৃষ্টিতে কিছু একটা খুঁজলো যেন মায়ের চোখে। তারপর ধীরে ধীরে আরমানের মুখে খেলে গেল একটা বাঁকা হাসি। হাসিটা বাঁকা হলেও প্রাপ্তির, যেন কাঙ্ক্ষিত কিছু হঠাৎ করেই পেয়ে গেছে ও। এরপর আরমান ধীরে ধীরে নিজের হাতের বাঁধন আলগা করে দিল। তারপর স্বাভাবিকভাবেই ড্রেসিং টেবিলের কাছে গিয়ে হাত ঘড়িটা তুলে নিয়ে পড়তে পড়তে স্বাভাবিক গলায় বলল, যাও আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। মায়া তখনও থমকে দাঁড়িয়েছিল দেওয়ালে ঠেস দিয়ে। আরমানের কথাই ঘর থেকে বেরিয়ে এলো যেন। ভীষণ রাগ লাগলো ওর নিজের উপরই। বিরক্ত লাগলো ওর যে এতক্ষণ আরমান ওর কাছাকাছি ছিল আর ও বাধা দেয়নি এটা ভেবে। বিরক্ত গলায় মায়া বলল, পারবো না আমি। আমাকে কি কাজের মেয়ে মনে হয়? হ্যাঁ, আপনার হবু বউ তো এনেছিল পানি, খাননি কেন তখন? আমার সব কাজ করে দেওয়ার জন্যই তো এনেছিলাম তোমাকে, ভুলে গেলে? অনেকদিন হয়েছে ছুটি কাটিয়েছো, এবার আবার নিজের কাজে লেগে পড়ো। হ্যাঁ, এখন অফিসে না গেলেও চলবে। অফিস থেকে এক সপ্তাহ ছুটি দেওয়া হয়েছে তোমাকে, তবে আমার পার্সোনাল মেয়েদের কাছ থেকে ছুটি দেওয়া হয়নি। বিয়ে করবেন কিছুদিন পর, হবু বউ তো বাড়িতেই আছে, তাই ভালো হবে নিজের হবু বউকে তার স্বামীর কাজগুলো এখন থেকে বুঝে নিতে দিন, না হলে পরে পস্তাতে হবে। আর হবু বউ বাড়িতে থাকতে এখনো আপনার পার্সোনাল মেইডকে কিসের প্রয়োজন? বিয়ে আগে করব বিয়ে? আমি তো সেই মেয়েটিকেই বিয়ে করে ফেলেছি বহু আগেই, যার নাম হৃদয়ে খোদাই করে রেখেছি মৃত্যুর মুখে দাঁড়িয়ে সেই দিন থেকেই। মায়া ভীষণ বিরক্ত হলো আরমানের এমন কথায়। ও বিরক্ত গলাতেই বলল, কে কে সেই মেয়ে যে আপনাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিল? ওই মেয়েটা কি মাইশা নয়? সেই মেয়েটা মাইশা কিনা জানি না,
তবে আমি সেই একবার ছাড়া দ্বিতীয়বার আর তাকে চোখে দেখিনি। অথচ মনে মনে তার কপালের টিপ থেকে পায়ের নূপুর পর্যন্ত সাজিয়ে রেখেছি। সে আমার দেখা নয়, সে আমার প্রতীক্ষার রূপ। ভীষণ তেরা তেরা কথা বলে এই লোক, যা মায়ার উপর দিয়ে যায়। ও বিরক্ত গলায় বলল, আপনার সাথে কথা বলাই বেকার। মাথা মুন্ডু কি যে বলেন বোঝা মুশকিল। বিরক্তিকর লোক একটা। কথাগুলো বলেই আর এক মুহূর্ত দাঁড়ালো না মায়া। গটগট পায়ে বেরিয়ে গেল রুম থেকে। আরমান ওর যাওয়ার দিকে তাকিয়ে থেকে একটা বাঁকা হাসি দিয়ে বিড়বিড় করে উচ্চারণ করলো, এত তাড়াতাড়ি বিরক্ত হলে হবে জানোয়ান? এটা তো সবে শুরু। মায়া নিজের মনে বিড়বিড় করে আরমানকে বকতে বকতে ডাইনিং টেবিলে খাবার সাজাচ্ছে। আরমানকে পানি দিয়ে এসেছিল রুমে, তখন আবার আদেশ করেছে, তোমাকে হাসপাতাল থেকে বাড়ি আনার চক্করে ব্রেকফাস্ট করা হয়নি আমার, তাই যাও খাবার রেডি করো, আমি আসছি। রবি বলেছিল স্যার নিচে আসার আগেই ও রেডি করে দেবে খাবার, ও যেন রেস্ট নেয়। মায়া বলেছে না থাক, এটা ওর কাজ, তাই ও নিজেই করবে। ওর শরীরটা এখনও দুর্বল লাগছে, তাই এখন বিড়বিড় করতে করতে খাবার বাড়ছে আরমানের জন্য। মায়ার এই অবস্থাতেও মায়াকে কাজ করাচ্ছে আরমান, আর তাই মায়ার ভীষণ রাগ হচ্ছে আরমানের উপর। কিন্তু বোকা মায়া খেয়ালই নেই যে এই কাজ এবং আরমানকে বকার ধ্যানে থাকায় নিজের বাবার মৃত্যুর শোক থেকে কিছুটা হলেও বেরিয়ে এসেছে। নিষ্ঠুর লোক একটা। দেখলো আজকেই কিছুক্ষণ আগে হসপিটাল থেকে এলাম, একটু মায়া দয়া নেই মনে। নিষ্ঠুর পাষাণ। গালাগালি দেওয়া শেষ হলে আমি কি খেতে বসতে পারি? হঠাৎ নিজের কানের কাছে আরমানের গম্ভীর গলার আওয়াজ শুনতে পেয়ে চমকে উঠল মায়া। হাতে ছিল স্যুপের গরম বাটি, সেটাও কেঁপে উঠে পড়ে যেতে নিল। কিন্তু তার আগেই আরমান মায়ের হাতে হাত দিয়ে আগলে নিল বাটিটা। দ্বিতীয়বার কেঁপে উঠল মায়া আরমানের ছোঁয়ায়, আর সেটা স্পষ্ট অনুভব করলো আরমান। হঠাৎ কারো নকল কাশির শব্দে ঘুরে তাকালো আরমান ও মায়া। দেখলো আবির তার 32টা দাঁত বের করে দাঁড়িয়ে আছে। আরমান মায়াকে পাশ কাটিয়ে চেয়ারে বসে গেল। মায়া কিছুটা লজ্জা পেল আবিরের এমন হাসি দেখে, সাথে আরমানের উপর প্রচণ্ড রাগ হলো। হঠাৎ হঠাৎ এই বেহায়া লোকটা তার কাছে চলে আসছে কেন? বাড়ি ভর্তি মানুষজন, যদি কেউ দেখে ফেলে তখন তো মায়াকেই দুশ্চরিত্রা বানিয়ে দিবে। বলছি আমিও কিছু খাইনি সকাল থেকে, আমার কপালেও কি কিছু খাবার জুটবে না? আবিরের পিছন থেকে সামিরাও বলে উঠল, আর আমারও। তোমরা বসো, আমি খাবার বেড়ে দিচ্ছি। এরপর মায়া ওদের দুজনকে খাবার বেড়ে দিল। আরমান গম্ভীর গলায় বলল, আপনিও খেয়ে নিন মিস, না খেয়ে আবারও প্রেশার ফল করলে এবার আর হসপিটালে নিয়ে যাব না কিন্তু। আবির ও সামিরা বিস্ফোরিত চোখে তাকালো আরমানের দিকে। আবিরের গলায় তো খাবার আটকে গিয়ে খুব জোরে বিষম খেলো, কাশতে শুরু করলো। যে আরমান কোনোদিন কেউ খেলো কি না খেলো তার খোঁজ রাখে না, সে আজ ঘুরিয়ে পেঁচিয়ে মায়াকে খেতে বলছে। এতে অবাক হওয়ারই কথা, আবির এখনো কাশছে। আর এদিকে এই সুযোগে সামিরা হাতছাড়া করার মেয়ে নয়, ও শুরু করলো আবিরের পিঠে ইচ্ছা মতো কিলচড় দিতে, সাথে মুখে বলছে, 60, 60, 70, 80, 90, 100, 110। আর মেরে মেরে গুনতে পারল না সামিরা। তার আগেই রবি ছুটে এসে সামিরার হাত ধরে থামিয়ে দিল, আর মায়া সে তাড়াতাড়ি পানি দিল। আবির পানি খেয়ে কিছুটা ধাতস্থ করলো নিজেকে। রবি চিন্তিত সুরে সামিরাকে উদ্দেশ্য করে বলল, আরে এই সময় কেউ এভাবে মারে, এতে হিতে বিপরীত হয়ে যাবে তো। থ্যাঙ্কস রুবি ডার্লিং, তুমি আজ না আসলে শামুকের বাচ্চা শামুক আমাকে মেরেই ফেলতো। আবুল ভাইয়া আমাকে একদম শামুক বলবে। এই এক মিনিট, এক মিনিট, তুমি রুবি আপুকে কি বললে? রুবি ডার্লিং? মায়াও অবাক হলো আবিরের মুখে ডার্লিং শুনে। আবির বুঝলো ইমোশন লুকাতে না পেরে ভুল জায়গায় ভুল কিছু বলে ফেলেছে। দেখলো রবি কটমট করে তাকিয়ে আছে মিথ্যা রাগ দেখিয়ে। মিথ্যা মনে হচ্ছে কারণ লজ্জায় রবির গাল লাল হয়ে আছে। আবির কিছুটা বোকা বোকা হেসে বলল, ডার্লিং বলেছি কারণ তুই রাক্ষসে মহিলার মতো আমায় মারছিলি, আর রবি এসে রাজকুমারীর মতো আমাকে বাঁচিয়েছে। আবারও সামিরা অবাক গলায় বলল,
আবার রাজকুমারীও বলছে, শুনলে আপু? রুবি আর থাকতে পারলো না এখানে, বেচারি লজ্জায় কেটে পড়লো ওখান থেকে। এদিকে ধমকে উঠলো আরমান। খাবার টাইমে এত ডিস্টার্ব ভালো লাগে না, থামবি তোরা? চুপ হয়ে গেল সবাই, যে যার মতো খেতে শুরু করলো। আর আরমান মায়াকে উদ্দেশ্য করে বলল, আর তোমাকে কি বললাম শুনতে পাওনি? খেয়ে নিতে বললাম তো। আপনাকে এতটা চিন্তা না করলেও হবে। সামিরা দাঁত বের করে হেসে বলল, আসলে ভাইয়া, মায়াপুর খাওয়া অনেক আগেই হয়ে গেছে। বাড়িতে এসেই ছোট আম্মু খাইয়ে দিয়েছে। আরমান কোনো জবাব দিল না এই কথার। আর এদিকে আবির আরমানের দিকে তাকিয়ে দুষ্টু হাসি হাসছে। ও সেদিকে পাত্তা না দিয়ে চুপচাপ নিজের খাওয়া শেষ করে উঠে দাঁড়ালো। তারপর আবারও মায়াকে উদ্দেশ্য করে বলল, দুপুরে লাঞ্চটা পাঠিয়ে দেবে অফিসে। আর হ্যাঁ, রান্নাটা নিজে করবে, ঠিক টাইমে যেন পৌঁছে যায়। 2 দিন পর কেটে গেছে 2 দিন। মায়া এই 2 দিনে নিজেকে আরও কিছুটা শক্ত করে তুলেছে। ওর চাচি ওকে অনেক কটু কথা শুনিয়েছে আরমানের সাথে ডিভোর্স হওয়ার পরও আরমানদের বাড়িতে থাকার জন্য। শাসিয়েছে ওকে যেন আর আরমানের জীবনে ঢোকার চেষ্টা না করে। ওনার মেয়েটা সুখী হতে চলেছে, মায়া যেন ওনার মেয়ের সুখের পথে বাধা কাটা হয়ে না থাকে। মায়াও নিজেকে ছোট করে জানিয়েছে ও এই বাড়িতে 1 মাস কাজ করার জন্য এসেছিল, আর বেশি কিছু না। আরমানের সাথে চুক্তি হয়ে আছে ওর 1 মাসের। 1 মাস শেষ হলেই ও নিজেই এই বাড়ি থেকে চলে যাবে, থাকবে না ওনার মেয়ের সুখের পথে কাটা হয়ে। ড্রয়িং রুমের সোফায় সবাই মিলে বসে বসে আড্ডা দিচ্ছে। সময়টা সন্ধ্যা 7টার দিকে। আরমানের বাবা চাচাও অফিস থেকে চলে এসেছে। আরমানের আর আবির এখনও আসেনি। মায়া সবার জন্য চা এবং হালকা নাস্তা নিয়ে আসলো। এখন মায়া এই বাড়ির বেশিরভাগ কাজই করে আঞ্জুমা বেগমের সাথে, আর ওর চাচি তো আছেই। সেদিন মায়ের সাথে কাজের মেয়ের মতোই ব্যবহার করে। এমন ব্যবহার হয়তো এই বাড়ির মানুষগুলোও করে না। হ্যাঁ, সাবিনা বেগমও খারাপ ব্যবহার না করে ওদের সাথে, কারণ ওনাকে আরমানের বাবা খুব ভালোভাবে বুঝিয়েছে যে মায়াকে ওনাদের দরকার। ওদের অফিসের জন্য মায়ের হাতের ডিজাইন অনেক ভালো, ওর জন্য অনেক প্রফিট হয়েছে, ভবিষ্যতে আরও হবে। তাই উনি যেন মায়ের সাথে খারাপ ব্যবহার না করে। মায়া একে একে সবার হাতে চায়ের কাপ ধরিয়ে দিয়ে সোফায় এক পাশে বসে। সবাই যে যার মতো গল্প করতে করতে চায়ে চুমুক দিচ্ছে। আর এদিকে মঞ্জিলা বেগম নিজের মেয়েকে তারিফ করতে ব্যস্ত। আমার মেয়েটাও খুব ভালো নাস্তা বানায়, রান্নাটাও ভালোই করে, তবে একমাত্র মেয়ে তো, তাই কখনো রান্না করতে দেইনি। সামিরা কিছুটা ভাবুক সুরে প্রশ্ন করলো, আচ্ছা আন্টি, একমাত্র মেয়ে তাই কখনোই রান্না করতে দেননি। তাহলে মাইশা আপু রান্না কিভাবে শিখলো? সামিরার কথাই উনি কিছুটা থতমত খেয়ে গেল। উনি আমতা আমতা করে বলে উঠলেন, না মানে আগেও তো করতো রান্না, তখন শিখেছে, আর এখন আর করতেই দিই না আমি। সামিরা দাঁত বের করে হেসে বলল, ও আচ্ছা। সামিরা, মাইশাকে আপু বলছো কেন? ভাবি বলতে পারো না? সামিরা মুখে হাসি ফুটিয়ে বলে উঠল, মম, আগে ভাইয়ার সাথে বিয়েটা হয়ে যাক, তারপর থেকে অবশ্যই ভাবি ডাকবে। এখন কেমন যেন একটা লাগে। সামিরার এই কথার প্রতি উত্তরে সাবিনা বেগম কিছু বলবে তার আগে হঠাৎ কেউ ওনার 2 হাত চোখে হাত দিয়ে ধরল। উনি কিছু বলবে তার আগে সামিরা উঠে দাঁড়িয়ে চিৎকার করে উঠল, ছোট ভাইয়া! ওহ মাই আল্লাহ, আমি তো বিশ্বাসই করতে পারছি না তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো। মিসেস সাবিনা বেগমের চোখ ধরে রাখা ছেলেটি বিরক্ত গলায় বলে উঠল, আমার প্ল্যানেট দিলি তো 12টা বাজিয়ে, ভালো লাগে না। আঞ্জুমা বেগম ছুটে এসে জড়িয়ে ধরলেন ছেলেটাকে। আব্বু, তুই এভাবে হঠাৎ করে বলে আসবি তো? ছেলেটিও আঞ্জুমা বেগমকে জড়িয়ে ধরে বললেন, আম্মু, বলে আসলে কি আর এই সারপ্রাইজটা পেতে? ছেলেটা হচ্ছে এই বাড়ির ছোট ছেলে মানোয়ার এবং আঞ্জুম বেগমের একমাত্র ছেলে আয়ান শাহরিয়ার। আয়ান তার আম্মুর চোখের পানি মুছে বড় আম্মুকে জড়িয়ে ধরল। ওনার চোখেও খুশির পানি। এরই মধ্যে ছামিরা ছুটে এসে নিজের মম এবং ছোট ভাইয়ের মাঝে ঠেলে ঠুলে ঢোকার চেষ্টা করলো।
এতে বিরক্ত হয়ে সাবিনা বেগম ছেড়ে দিলেন আয়ানকে। তারপর সামিরাকে ধমকে উঠে বললেন, সব সময় এমন বাদরামি করো কেন তুমি? ততক্ষণে সামিরা নিজের ছোট ভাইয়াকে জড়িয়ে ধরেছে। ওর মমকে 32টা দাঁত দেখিয়ে বলল, কারণ আমি বাদর তাই। আর আগেই বলেছি তোমরা আমার মম ড্যাড, তাহলে আর কিছু বলল না। থেমে গিয়ে দুষ্টু হাসি হাসলো ওর মায়ের দিকে তাকিয়ে। সাবিনা বেগম বিরক্ত হলেন ভীষণ। আয়ান একে একে বাবা চাচাকেও জড়িয়ে ধরল। এরপর সাবিনা বেগম আয়ানকে উদ্দেশ্য করে বলল, আয়ান বেটা, তোমার হবু ভাবির সাথে দেখা করবে না, যার কথা বলছিলাম আমি তোমাকে? হ্যাঁ, বড় অবশ্যই দেখা করব। কোথায় সেই হবু ভাবি? তাকে দেখার জন্যই তো হঠাৎ করে এত দূরে কাউকে কিছু না জানিয়ে চলে এলাম। আমার ভাইয়ের এতদিনের ভালোবাসা, যাকে সে পাগলের মতো খুঁজেছে, তাকে দেখার জন্যই তো আসা। সবাই মাইশার দিকে তাকাতেই দেখলো মাইশা ঘোমটা দিয়ে নিজের মুখটা আড়াল করার চেষ্টা করছে। কেমন যেন তার মায়ের পেছনে লুকিয়ে পড়ার চেষ্টা করছে। এটা দেখে সবাই কিছুটা অবাক হলো। সাবিনা বেগম মাইশার কাছে এগিয়ে এসে বলল, এ কি মায়েশা, তুমি এভাবে ঘোমটা দিয়ে রেখেছো কেন? মঞ্জিলা বেগম কিছুটা হাসার চেষ্টা করে বলল, আমার মাইশা মনে হয় লজ্জা পাচ্ছে এইভাবে একটা অন্য ছেলের সামনে আসতে। আরে ও অন্য কেউ না, ও তো এই বাড়িরই ছেলে, ছোট ছেলে, আঞ্জুমার ছেলে। ও মায়েশা, আসো পরিচয় করিয়ে দেই তোমার দেবরের সাথে। কথাটা বলেই উনি মাইশাকে উঠে দাঁড় করিয়ে ওর ঘোমটাটা সরিয়ে দিল। আয়ান হাসি মুখে বলল, আরে ভাবি, আপনি? লজ্জা তুমি? নিজের পুরো কথা শেষ না করেই তুমি বলেই চিৎকার করে উঠল আয়ান। ওর পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। হাসি হাসি মুখটা চুপসে গেল ওর। মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। হবু ভাবির জায়গায় যে নিজের 3 বছরের ভালোবাসা মাইশাকে দেখবে কখনো কল্পনা করেনি আয়ান। পুরো থমকে গেছে ও। আশ্চর্যের শেষ সীমানা পৌঁছে গেছে। মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। মিসেস সাবিনা বেগম অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, আয়ান বেটা, তুমি মায়েশাকে আগে থেকেই চেনো? কিন্তু কিভাবে? তুমি তো আজ অনেক বছর ধরে লন্ডনে ছিলে পড়াশোনার জন্য। বাড়ির সবাইও ভীষণ অবাক হয়েছে আয়ান মাইশাকে আগে থেকেই চেনে এটা বুঝতে পেরে। আয়ান তখন যেন এই দুনিয়ায় নেই। মাইশা তাড়াতাড়ি উত্তর দিল, আমরা বন্ধু, মানে আসলে আমরা একে অপরকে অনেক আগে থেকেই চিনি। ফেসবুকে পরিচয় হয়েছিল, তখন থেকে আমরা টুকটাক বন্ধু হিসেবে কথা বলি। তবে আয়ান, তোমাকে এখানে দেখে আমিও ভীষণ অবাক হয়েছি। তোমার মতো তুমি যে এবারের ছেলে তা আমি জানতাম না। মাইশা শেষের কথাগুলো আয়ানকে উদ্দেশ্য করে বলল। আয়ান শুধু অবাক হয়ে মাইশার কথাগুলো শুনল। কি হচ্ছে ওর সাথে ও যেন নিজেই বুঝতে পারছে না। ও আচ্ছা, তাই বলো। তাই ভাবছি যে ও তো এত বছর দেশে ছিল না, কিন্তু তোমাকে কিভাবে চিনে এখন বুঝলাম। যাও, তোমার তো এবার অনেক ভালো হলো মায়েশা, তুমি আমাদের বাড়িতে একটা বন্ধু পেয়ে গেলে। মাইশা নিজের মুখে হাসি ফুটিয়ে বলল, হ্যাঁ মম, তুমি একদম ঠিক বলেছ। আমি তো আশাই করিনি যে এভাবে আয়ানকে এখানে দেখতে পাবো। আয়ান তখনও বিস্ময় দৃষ্টিতে দেখে চলেছে মাইশাকে, যেন এই মাইশা ওর বড্ড অচেনা। হঠাৎ কেউ একজন ছুটে এসে আষ্টে পৃষ্ঠে ঝরিয়ে ধরল আয়ানকে। হে ব্রো, তুই কোথা আসলি? আমি তো পুরোই অবাক তোকে দেখে। এটা আবির ছাড়া আর কেউ না। আবিরই জড়িয়ে ধরেছে আয়ানকে, আর কথাগুলো আবিরই বলল। আবির আয়ানকে ছেড়ে দিয়ে বলল, কেমন আছিস তুই? আর হঠাৎ এইভাবে কোথা থেকে আসলি? আয়ান স্বাভাবিক গলাতেই উত্তর দিল, ভালো আছি ব্রো, ভেবেছিলাম সবাইকে সারপ্রাইজ দিব, কিন্তু নিজের জন্যই এত বড় সারপ্রাইজটা বাড়িতে অপেক্ষা করছে, কল্পনাও করিনি। আয়ানের শেষের কথাটা মাইশার দিকে তাকিয়ে বলল। তারপর আঞ্জুমা বেগমের উদ্দেশ্যে বলল, আম্মু, আমি রুমে গেলাম, লেগেজগুলো পাঠিয়ে দিও, ভীষণ ক্লান্ত লাগছে, আবার পরে কথা হবে সবার সাথে। কথাগুলো গম্ভীর গলায় বলে। আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে
গম্ভীর মুখে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল আয়ান। সবাই ভীষণ অবাক হলো আয়ানকে হঠাৎ করে পাল্টে যেতে দেখে। ও ভীষণ হাসি খুশি প্রাণবন্ত একটা ছেলে, কিন্তু মাইশাকে দেখার পরপরই চুপসে গেল। আবিরও অবাক হয়ে বলল, কি হলো ব্যাপারটা? হাসি খুশি ছেলেটা লন্ডনে গিয়ে এমন গোমরামুখ হয়ে গেল কিভাবে? আরে ভাইয়া তো একই রকম আছে, এসে থেকেও সব ঠিকঠাকই ছিল, কিন্তু হঠাৎ করে মাইশা আপুর সাথে পরিচিত হওয়ার পর থেকেই এমন মুখটা বাংলার পাঁচের মতো করে নিল। আবির দাঁত কেলিয়ে বলল, বুঝলি শামুক, তাহলে আমার মনে হয় আয়ানের হয়তো মাইশাকে বড় ভাবি হিসেবে পছন্দ হয়নি। এটা শুনে বেচারি মাইশার মুখটা চুপসে গেল। মিসেস সাবিনা বেগম বললেন, তোমরা একটু বেশিই ভাবছো। ও এত দূর থেকে জার্নি করে এসেছে, তাই কিছুটা ক্লান্ত। একটু রেস্ট নিতে দাও, দেখবে ও আবার আগের মতো হয়ে যাবে। আরে আন্টি, আপনি তো দেখছি সিরিয়াস হয়ে যাচ্ছেন। আমি তো মজা করছিলাম। বুঝেছি, তোমাদের মজা করা ছাড়া আর আছে কি? আঞ্জুমা, এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা, ছেলেটার জন্য খাবার ব্যবস্থা কর। এতদিন পর ছেলেটা এলো, আর তুই এইভাবে দাঁড়িয়ে আছিস? আঞ্জুমা বেগম অন্যমনস্ক হয়ে দাঁড়িয়েছিল। ওনার ভীষণ খটকা লাগলো আয়ানের এমন হঠাৎ পরিবর্তন দেখে। সবই তো ঠিক ছিল, কিন্তু মাইশাকে দেখার পরই কেমন যেন চুপসে গেল। উনি ওনার ছেলেকে খুব ভালো করে চেনে। নিশ্চয়ই কোনো ব্যাপার আছে তার ছেলের হঠাৎ এমন করার পেছনে। অন্যমনস্ক হয়ে নিজের ছেলে বিষয়ে ভাবছিলেন উনি। সাবিনা বেগমের কথাই ধ্যান ভাঙল। ভাবি, যাচ্ছি বলে উনি চলে গেলেন আয়ানের জন্য খাবারের ব্যবস্থা করতে। এদিকে আয়ান ওর রুমে বসে সোফায় বসে আছে। চোখ দুটো টকটকে লাল হয়ে আছে, এখনও পরনের শার্টটা পাল্টায়নি। দুইজন এসে ওর লাগেজগুলো দিয়ে গেল, কিন্তু তাতেও কোনো হেলদোল নেই। তুমি যে শাহরিয়ার পরিবারের ছেলে, সেটা তো কই আগে বলনি তো? একটা চেনা অথচ অচেনা রূপের মেয়েলি কণ্ঠস্বর শুনে আয়ান মুখ তুলে তাকালো দরজার দিকে। দেখলো মাইশা দাঁড়িয়ে আছে ওখানে। আয়ান গম্ভীর গলায় বলল, কেন? আগে জানলে আমার সাথে ব্রেকআপ করতে না বুঝি? যদিও ব্রেকআপ তুমি করেছো, আমি না। মাইশা মুচকি হাসি দিয়ে এগিয়ে আসতে আসতে বলল, জানলেও কিছু করার ছিল না, তবুও ব্রেকআপ করতাম আমি। কারণ এত বড় সুযোগ কিভাবে হাতছাড়া করি বলো? তোমার থেকে তোমার বড় ভাইয়ের নাম, যশ, খ্যাতি, টাকা পয়সা পাওয়ার সবই বেশি। কথাগুলো বলতে বলতে সোফায় আয়ানের পাশে এসে বসলো কিছুটা গা ঘেঁষে। তারপর আয়ানের কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিস ফিস গলায় বলল, এমনকি তোমার থেকেও ভীষণ হ্যান্ডসাম, দেখলেই খেয়ে ফেলতে ইচ্ছে করে। এরপর ওর কানের কাছে থেকে মুখ সরিয়ে নিয়ে এসে স্বাভাবিক গলায় বলল, আর এমনিতেও আমি তোমার ভাইয়ের কাছে যাইনি, তোমার ভাই আমার কাছে এসে ধরা দিয়েছে। আমাকে নাকি তোমার ভাই অনেক বছর আগে থেকেই ভালোবাসে। আমি ছোটতে ওনার জান বাঁচিয়েছিলাম তাই। আর তোমার বড় আম্মু নিজে আমাকে এ বাড়িতে নিয়ে এসেছে তোমার বড় ভাইয়ের বউ করার জন্য। আমার মা বাবাও রাজি, তাই ভাবলাম বিয়েটা করেই নিই। আয়নের পুরো শরীর রাগে থরথর করে কাঁপছে। মাইশার প্রতিটা কথা ও হৃদয়কে পুড়িয়ে দিচ্ছে যেন। না, আর সহ্য করতে পারল না আয়ান। রাগে এক হাত দিয়ে সোফায় ওর পাশে বসে থাকা মাইশার গলা চেপে ধরে সোফার সাথে ঠেসে লাগিয়ে দিল। মাইশা ছটফট করতে শুরু করলো। দুই হাত দিয়ে আয়নের হাত ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু না, পারল না। একটা স্বাস্থ্যবান পুরুষ মানুষের কাছে ওর বৃথা চেষ্টা। মাইশার শ্বাস বন্ধ হয়ে আসছে, মুখ থেকে আওয়াজ বের হচ্ছে না। ধীরে ধীরে ওর চোখ লাল হয়ে গেল, চোখ থেকে পানি পড়তে শুরু করলো। আয়ান রাগে হিসিয়ে বলছে, কি করলি তুই আমার সাথে এমন? কি দিইনি তোকে? হ্যাঁ, কি দিইনি তোকে? আজ পর্যন্ত তোর একটাও ইচ্ছে অপূর্ণ রাখিনি। বাপ ভাইয়ের দেওয়া আমার হাত খরচের টাকা দিয়ে তোর সব স্বপ্ন পূরণ করেছি। যখন যেটা চেয়েছিস সেটা দেওয়ার চেষ্টা করেছি। আর আজ আমার বড় ভাইয়ের টাকা দেখে আমাকে ছেড়ে আমার বড় ভাইয়ের পেছনে পড়েছিস? না, এটা আমি কখনোই হতে দেব না। তুই শুধু আমার, তুই শুধুই আমার। কিছুতেই তোকে আমি অন্য কারো হতে দেব না।
কথাগুলো বলতে বলতেই চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল আয়ানের। মাইশার এবার দম বন্ধ হয়ে আসছে দেখে ঝটকা দিয়ে ছেড়ে দিল আয়ান। মাইশা সোফার হ্যান্ডেলের কাছে গিয়ে পড়ল, হাঁপাতে শুরু করেছে ও। আয়ান উঠে গিয়ে জগ থেকে 1 গ্লাস পানি ঢেলে বাড়িয়ে দিল মাইশার দিকে। কিছুক্ষণ আগে একজন স্টাফ দিয়েছিল পানি আয়ানের রুমে। মাইশা পানিটা নিয়ে ঢক ঢক করে খেয়ে নিল, তারপর সোফায় নিজের শরীরটাকে এলিয়ে দিল। আয়ান ধীরে সুস্থে সোফায় মাইশার পাশে গিয়ে বসলো। তারপর মাইশার মাথাটা নিজের কাঁধে নিয়ে এক হাত দিয়ে এক পাশ থেকে জড়িয়ে ধরল। মাইশা নিজের শরীরের ভর ছেড়ে দিল আয়ানের উপর। বেচারি এখনো বড় বড় করে শ্বাস নিচ্ছে। আর একটু যদি আয়ান ধরে থাকতো তাহলে নির্ঘাত এতক্ষণে পরে পাড়ি জমাতো। সরি, তোমার ইচ্ছে করে আঘাত করতে চাইনি, আসলে রাগটা কন্ট্রোল করতে পারিনি। দেখো, পাগলামি করো না, আমি আমাদের বিজনেসে জয়েন করব। এই যে বাড়িটা দেখছো, এটা তো আমার অধিকার আছে, ঠিক যতটা বড় ভাইরা আছে। তোমাকে কিছু বলতে হবে না, আমি বাড়ির সবার সাথে কথা বলবো, সবাই বুঝবে ব্যাপারটা। ভাইয়া যদিও রাগ করবে জানি, খুব তাড়াতাড়ি বিয়ে করে নেব তোমাকে। না, কিছুতেই না, কাউকে কিচ্ছু জানাবে না তুমি। আমি চাই না তোমার হতে, আমার তো ওই আইমান শাহরিয়ারকেই চাই। আয়ান রাগে সেন্টার টেবিলে থাকা জগটা তুলে আছাড় মারল মেঝেতে। সাথে সাথে ভেঙে চুরমার হয়ে বিকট একটা আওয়াজ হলো, আর সেই আওয়াজে কেঁপে উঠল মাইশা। চিৎকার দিয়ে উঠল আয়ান, আরমান, আরমান, আরমান! কি আছে ওই আরমানের মধ্যে? হ্যাঁ, কি আছে যেই আরমানের মধ্যে, যে আমাদের 3 বছরের সম্পর্ককে তুমি এভাবে পায়ে করে ঠেলছো? কিছুতেই আমি ওই বিয়ে হতে দেব না, কিছুতেই না। সবাইকে সব কিছু জানিয়ে দেব আমি। হ্যাঁ, সব কিছু জানিয়ে দেব। মাইশা মুচকি হেসে বলল, জানিয়ে দেবে? ঠিক আছে, জানিয়ে দাও। সবাইকে জানিয়ে দিলেও আমি তোমার হব না কিছুতেই। আর তুমি তোমার বড় ভাইয়ের কথা একবারও ভাববে না। তুমি আমাকে ভালোবেসেছো 3 বছর ধরে, আর তোমার ভাই আমাকে ভালোবেসেছে 10 বছর ধরে। শুনেছি পাগলের মতো খুঁজেছে আমায়। তার এত বছরের অনুভূতির কথা ভাববে না। শুনেছি তোমার বড় ভাই নাকি তোমাকে ভীষণ ভালোবাসে, তোমার জন্য নিজের জানটাও দিয়ে দিতে পারে। আর তুমি তার এত বছরের ভালোবাসার মানুষটাকে কেড়ে নেবে? তোমার ভাই মানতে পারবে তো ওইটা? ভাবো তো, এই 3 বছরের সম্পর্ক তোমার যদি এতটা কষ্ট হয়, তাহলে তোমার ভাই যে আমাকে 10 বছর ধরে ভালোবাসছে, তাহলে তার কতটা কষ্ট হবে। শুনলাম তোমার জন্য নাকি মায়াকেও মানেনি বউ হিসেবে, তাকেও ডিভোর্স দিয়ে দিবে। তাহলে এত কিছুর পরেও পারবে তুমি তোমার ভাইয়ের সাথে বেইমানি করতে? মাইশার কথাগুলো শুনে আয়নের রাগী মুখ ধীরে ধীরে অসহায় পরিণত হলো। মাইশা বুঝলো ওর কথাগুলো ঠিক জায়গায় গিয়ে লেগেছে। ও একটা বাঁকা হাসি দিয়ে উঠে দাঁড়ালো সোফা ছেড়ে, তারপর আবারও বলল, ঠিক আছে, তুমি যদি চাও তোমার বড় ভাই কষ্ট পাক, তাহলে জানিয়ে দিও সবাইকে। কিন্তু মাথায় রাখবে, ঠিক এখন তুমি যতটা কষ্ট পাচ্ছ, তার থেকেও 1000 গুণ কষ্ট তোমার ভাই পাবে। ঠিক এখন যতটা ভেঙে চুরমার হচ্ছ তুমি, তার থেকেও বেশি তোমার ভাই ভেঙে চুরমার হয়ে যাবে। কথাগুলো বলে এক নজর আয়নের দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল মাইশা। ও খুব ভালো করে চেনে আয়ানকে, ওর কথাগুলো ঠিকই কাজে দেবে। এদিকে আয়ান অসহায় চোখে তাকিয়ে থাকলো মেঝের দিকে। হ্যাঁ, ঠিকই বলছে মাইশা, আরমান সেই 10 বছর ধরে ভালোবাসে তার মায়াবতীকে। আর এটা এই বাড়ির সবাই জানে। অনেক পাগলামি করেছে ও সেই মেয়ের জন্য, আর আজ ভাগ্যে নির্মম পরিবার হাসে সেই মেয়ে হচ্ছে মাইশা, যার সাথে আয়নের 3 বছরের সম্পর্ক। হ্যাঁ, ফেসবুকে পরিচয় হয়েছিল ওদের। একে অপরের পোস্টে লাইক, কমেন্টের রিপ্লাই, এরপর টুকটাক মেসেজের কথা বলা। তারপর শুরু হয় বন্ধুত্ব, আর সেই বন্ধুত্ব থেকেই গড়ে ওঠে ভালোবাসা। আর আজ সেই 3 বছরের ভালোবাসা হেরে গেল ওর ভাইয়ের 10 বছরের ভালোবাসার কাছে। হ্যাঁ, জেদের বশে প্রথমে সবাইকে জানিয়ে মাইশাকে বিয়ে করবে বলেও ও এখন স্পষ্ট বুঝতে পারছে এটা সম্ভব নয়, কিছুতেই সম্ভব নয়। ও এত বড় বিশ্বাসঘাতকতা কিছুতেই করতে পারবে না ওর ভাইয়ের সাথে। ও নিজের চোখে দেখেছে সেই মেয়ের জন্য ভাইকে ছটফট করতে। অনেক জায়গায় পাগলের মতো খুঁজে বেরিয়েছে মেয়েটাকে। না, এটা ও কিছুতেই পারবে না।
ওর বড় ভাইয়াকে কিছুতেই কষ্ট দিতে পারবে না ও। কারোর পায়ের আওয়াজে মুখ তুলে তাকালো আয়ান, দেখলো ওর আম্মু এসেছে রুমে, হাতে খাবারের প্লেট। আয়ান তাড়াতাড়ি ওর চোখের পানিগুলো 2 হাতে মুছে নিল। হ্যাঁ, এতক্ষণ কথাগুলো ভাবতে ভাবতে চোখ থেকে পানি পড়ছিল ওর। সবাই বলে ছেলেদের কান্না মানায় না, কিন্তু কেউ তো ভাবে না যখন হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যায়, সেটা তো ছেলে হোক বা মেয়ে, রক্ত তো একই রকম ঝরে। পুরুষ বলে কি তার কষ্টের কোনো শব্দ হবে না? আয়ান মুখে হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করে বলল, আরে আম্মু, এসো এসো, বসো। আজ আমি তোমার হাতে খাবো, কতদিন খাইনি তোমার হাতে। আঞ্জুমা বেগম একটা দীর্ঘশ্বাস ছেড়ে খাবারের থালাটা সোফার সামনে টেবিলটায় রাখে আয়ানের পাশে বসলো। তারপর ছেলেকে টেনে নিজের কোলে মাথা দিয়ে শুইয়ে দিলেন। তারপর মাথায় আদরের স্পর্শে হাত বুলিয়ে দিতে শুরু করলেন। আয়ানও নিজের গর্ভধারিণী মায়ের স্নেহ পেয়ে আরও ভেঙে পড়ল যেন। আবারও চোখ থেকে বেরিয়ে এলো অবদ্ধ নোনা জল, আর সেগুলো লুকাতে মায়ের কোলে মুখ গুজল আয়ান। ভালোবাসিস মাইশাকে, তাই তো? আয়ান তাড়াতাড়ি চোখের পানি মুছে উঠে বসলো। তারপর মুখে হাসি আনার চেষ্টা করে বলল, কী সব বলছো আম্মু? তোমাদের সবাইকে এতদিন পর দেখে ইমোশনাল হয়ে পড়েছি। আর মাইশা আমার ভালো বন্ধু হয়। আঞ্জুমা বেগম স্নেহমাখা কণ্ঠে বলে উঠল, আমি তোর আম্মু আয়ান, 10 মাস গর্ভে ধারণ করেছি তোকে। সবার চোখে ফাঁকি দিতে পারলেও নিজের মায়ের চোখে ফাঁকি দিতে পারবি না। আঞ্জুমা বেগমের এমন কথায় আয়ান যেন নিজেকে ধরে রাখতে পারল না, আরও ভেঙে পড়ল। আবারও মায়ের কোলে শুয়ে পড়ে, কোমর জড়িয়ে ধরে, কোলে মুখ গুজে হু হু করে কান্না করে দিল। কাঁদতে কাঁদতে ভাঙা গলায় বলল, ভীষণ ভালোবাসি আম্মু, ভীষণ ভীষণ ভালোবাসি। ওকে ছাড়া বাঁচতে পারবো না আমি। আঞ্জুমা বেগম কিছুক্ষণ কাঁদতে দিলেন ছেলেকে। ছেলেকে কষ্ট দেখে নিজের চোখ থেকেও পানি গড়িয়ে পড়ল আঞ্জুমা বেগমের। স্নেহভরা স্পর্শে হাত বুলিয়ে দিতে থাকলেন ছেলের মাথায়। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, এটা হতে পারে না আব্বু। মাইশার সাথে বিয়ে ঠিক হয়ে গেছে আরমানের। আর সবাই জানে আরমান মাইশাকে সে 10 বছর থেকে ভালোবাসে। আর তোর জন্য আমি একটা খাঁটি মেয়ে ঠিক করে রেখেছি, তাকে তোর আব্বুরও খুব পছন্দ। আর আমি জানি সেই মেয়েকে তোরও পছন্দ হবে। আর সত্যি বলতে মাইশার মেয়েটাকে আমার একটুও পছন্দ না, তাই চেষ্টা কর মাইশাকে। কথাটা শেষ করলেন না আঞ্জুমা বেগম। দরজার দিক থেকে চোখ পড়তেই থেমে গেলেন উনি। দরজার কাছে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে আরমান। আয়ান নিজের কান্না থামিয়ে দিয়ে তার আম্মুর কথা শুনছিল, কিন্তু হঠাৎ ওর আম্মুকে থেমে যেতে দেখে মুখ তুলে তাকালো। দেখলো ওর আম্মু ঘাবড়ানো চেহারা নিয়ে দরজার দিকে তাকিয়ে আছে। আয়ানও ঘুরে তাকালো দরজার দিকে। আরমানকে গম্ভীর মুখে তাকিয়ে থাকতে দেখে নিজেও চমকে উঠে বসলো। তাড়াতাড়ি 2 হাত দিয়ে চোখের পানি মুছে নিল। আয়ান ছোপা ছেড়ে উঠে তাড়াতাড়ি আরমানকে জড়িয়ে ধরল। কেমন আছো ভাইয়া? আরমান তখনও শান্ত নির্বাক ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। আয়ানের জড়িয়ে ধরার সত্ত্বেও আরমান ধরেনি। এতে আয়ান একটু ভয় পেল। ভিতরে ভিতরে আরমান শান্ত ভঙ্গিতে ছাড়িয়ে নিল আয়ানকে। তারপর ওর চোখে চোখ রেখে গম্ভীর গলায় প্রশ্ন করল, কি হয়েছে? কাঁদছিলি কেন তুই? আয়ান জোর করে মুখে হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করে বলল, আরে ও কিছু না ভাইয়া, অনেকদিন পর তোমাদের সবাইকে দেখলাম তো, তাই একটু ইমোশনাল হয়ে পড়েছি। আরমান গম্ভীর গলাতেই বলল, আয়ান, তুই কিন্তু জানিস মিথ্যা বলা আমি একদম পছন্দ করি না। আরমানের এই কথা শুনে আয়ান নিজের মাথা নিচু করে নেয়। মাথা নিচু রেখেও ধীরে ধীরে বলে, ভালোবাসি একজনকে, 3 বছরের সম্পর্ক, কিন্তু তার বাড়ি থেকে বিয়ে ঠিক করে ফেলেছে। এখন সেও এই বিয়েতে রাজি। কে সেই মেয়ে যে আয়ান শাহরিয়ারকে ছেড়ে অন্য একজনকে বিয়ে করতে রাজি হয়ে যায়? আয়ান একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আমাকে ছেড়ে যাকে বেছে নিয়েছে তার টাকা পয়সা, নাম, যশ, খ্যাতি সব আমার থেকে বেশি ভাইয়া, তাই আমাকে ছেড়েছে। তার মানে সেই মেয়ের টাকা পয়সা, নাম, যশ, খ্যাতি এগুলোকে ভালোবাসে, মানুষটাকে না। ভাইয়া, কিন্তু আমি ওই মেয়েটাকেই ভালোবাসি। 3 বছরের সম্পর্ক আমাদের, তাকে ছাড়া নিজেকে কল্পনা করতে পারি না। ওই মেয়ে তোর হবে, কথা দিচ্ছি, তবে তোকে কষ্ট দেওয়ার জন্য তাকেও কষ্ট পেতে হবে। আয়ান আর
আরমানের কথায় চমকে উঠল। সেটা ওর মুখে স্পষ্ট ফুটে উঠল। আরমান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে আয়ান এর মুখের দিকে। আয়ান কিছুটা আমতা করে বলল, না ভাইয়া, মানে এটা সম্ভব না। আমি কাউকে কষ্ট দিতে চাই না। এটা করলে যে যার সাথে তার বিয়ে ঠিক হয়েছে সেও কষ্ট পাবে। তুমি এসব বাদ দাও ভাইয়া, আমি কিছু চাই না। যে যার মতো সুখী থাক।